জামালপুর গ্রামে রহিমা বেগম তার একমাত্র ছেলে হাসানকে নিয়ে বাস করত। হাসান ছিল পেশায় কাঠুরিয়া। সে সারাদিন এই জঙ্গল ও জঙ্গল ঘুরে কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। এখন তো জঙ্গলে তেমন শুকনো গাছই পাওয়া যায় না। যাই, আর একটু ভিতরে গিয়ে দেখি তো, কোনো গাছ পেলে কেটে বাজারে বিক্রি করতে হবে। এ কি? এই গহীন জঙ্গল থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে মনে হচ্ছে। মনে তো হচ্ছে কোনো একটি মেয়ের গলা। তাহলে কোনো মেয়েকে এই জঙ্গলে এসে বিপদে পড়েছে। যাই তো, এগিয়ে গিয়ে দেখি তাকে কোনো সাহায্য করতে পারি কিনা। কে কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলো। তুমি তো শুধু কেঁদেই চলেছো। আমাকে কিছু খুলে না বললে আমি বুঝবো কি করে, আর তোমায় সাহায্যও বা করবো কি করে? কেঁদো না, আমাকে সবটা খুলে বলো। পানি, পানি, আগে একটু পানি খাওয়াতে পারবে আমায়? আমার যে খুব পানির তেষ্টা পেয়েছে গো। পানি? জঙ্গলের আশেপাশে তো কোনো পানির ব্যবস্থা নেই, আর আজ আমি আমার সাথেও পানি আনিনি। ঠিক আছে, তুমি আমার সাথে না হয় আমার বাড়িতে চলো। বাড়িতে গিয়েই না হয় পানি খেয়ে এসো। এই তো, জঙ্গলের পাশেই আমার ছোট্ট বাড়ি। এরপর মেয়েটি হাসানের সাথে তাদের বাড়িতে যায়। মা, মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? এ কি, আজ কাঠ না নিয়ে এ কাকে নিয়ে এসেছিস তুই? ও আচ্ছা, বুঝেছি বুঝেছি। তুই আমার সকালবেলার কথা রাখতে বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছিস। দেখি দেখি, আমার বৌমার মুখখানা একটু দেখি। বাহ, কি মিষ্টি দেখতে! বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা। আহ মা, না জেনে এসব বলো না তো। এই মেয়েটি আমার বউ নয়, ওকে আমি জঙ্গলে পেয়েছি। ওর খুব পানি তেষ্টা পেয়েছে। যাও, তুমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এরপর হাসানের মা ঘর থেকে পানি এনে মেয়েটিকে খেতে দেয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার বলো তো, তোমার নাম কি? আর কোথা থেকে এসেছো তুমি? আর জঙ্গলে একা একা বসে কাঁদছিলেই বা কেন? আমার নাম আমার নাম ময়ূর। আমার নিজের বলতে কেউ নেই। তোমার নিজের কেউ নেই? তাহলে কোথায় ছিলে এতদিন? আহ, তুই কি রে? দেখছিস মেয়েটা কত অসহায়। দেখ, কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা। আর তুই কি না মেয়েটাকে একটার পর একটা প্রশ্ন করে ঘাবড়ে দিচ্ছিস। চুপ কর তুই। এসো মা, এসো, তুমি আমার সাথে ঘরে এসো। এরপর হাসানের মা ময়ূরকে তাদের ঘরে নিয়ে যায় এবং ময়ূরকে অনেক আদর যত্ন করে। এরপর থেকে হাসানের মা ময়ূরকে তাদের সাথেই রেখে দেয়। কিছুদিন পর গ্রামের লোকজন একথা জানতে পেরে তাদের বাড়িতে এসে ভিড় জমায়। হাসানের মা, হাসানের মা, আরে ও হাসানের মা, বাইরে এসো তো দেখি, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এ কি, তোমরা এত লোকবল নিয়ে সকাল সকাল আমার বাড়িতে কি করছো? কি হয়েছে কি? কি হয়নি তাই বলো। বাড়িতে জোয়ান ছেলে থাকতে
একখানা শেয়ানা মেয়ে এনে রেখেছো। এই মেয়ের পরিচয় কি? কি হয় তোমাদের? এই সকল অনৈতিক কার্যকলাপ আমাদের গ্রামে হবে না কো। এসব কি বলছেন কি আপনারা? মেয়েটি আমাদের কিছু হয় না ঠিকই, কিন্তু মেয়েটি বড্ড অসহায়। ওর থাকার কোনো জায়গা নেই জন্য আমাদের পাশে থাকতে দিয়েছি। মেয়েটি তো আপনাদের পাকা ধানে মই দিতে যাচ্ছে না, তাহলে আপনাদের সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যা কেন হচ্ছে তা তোমরা বুঝতে পারছো না, তাই না? অসহায় মেয়েটিকে পেয়ে কেন বাড়িতে আটকে রেখেছো তা আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু আমরা জেনে বুঝে তোমাদের এরকম অরাজকতা তো করতে দেব নে। তোমাকে এই মেয়েটিকে বিয়ে করতে হবে, তাহলেই মেয়েটি এখানে থাকতে পারবে, নয়তো এই মেয়েটিকে আমরা এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব। বাবা হাসান, তুই আর অমত করিস নে বাবা। তুই ময়ূর মাকে বিয়ে করে নে। আর তাছাড়া ময়ূর মাকে না আমার বেশ পছন্দ। আর পাখিমাও তো আমাদের সাথে বেশ ভালোই আছে, তাই না? এরপর সবাই হাসানের সাথে ময়ূরের বিয়ে দিয়ে দেয়। একদিন মাঝরাতে হাসানের ঘুম ভেঙে যায় এবং সে তার পাশে তার স্ত্রীকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে দেয়। এত রাতে বউ ঘরের বাইরে কোথায় গেল? দেখি তো, বাইরে গিয়ে দেখি। ময়ূর, ময়ূর, কোথায় তুমি? এ কি, কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথায় যে গেল মেয়েটা? দেখি, একটু অপেক্ষা করে দেখি ও ফিরে আসে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করে হাসান তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে হাসান দেখতে পায় তার বিছানার উপর ময়ূরের পালক পড়ে আছে। এ কি, আমার বিছানায় ময়ূরের পালক এলো কোথা থেকে? ঠিক তখনই ময়ূর ঘরে ঢুকে আসে। এ কি, তোমার ঘুম ভেঙে গিয়েছে? কখন উঠলে তুমি? সে না হয় পরে বলছি, তার আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? কোনো দরকারি কাজ থাকলে আমাকে বলতে পারতে। একা একা বাড়ির বাইরে কেন গিয়েছিলে শুনি? তেমন কোথাও যাইনি, আসলে ঘুম আসছিল না, তাই বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে আর ডাকিনি। এখন আর এইসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। এখন আমার বড্ড ঘুম পেয়েছে, চলো তো ঘুমিয়ে পড়ি। ঘুমাবো তো বটেই, তার আগে বিছানাটা পরিষ্কার করতে হবে। দেখো না, বিছানায় ময়ূরের পাখা পড়ে আছে। কোথা থেকে যে এলো কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না, আমি এক্ষুনি বিছানা পরিষ্কার করে দিচ্ছি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। প্রায় মাঝরাতেই হাসান লক্ষ্য করে ময়ূর কোথায় যেন চলে গেছে আর তার বিছানায় ময়ূরের পালক পড়ে আছে। এই বিষয়ে হাসান কিছু বুঝতে না পেরে তার মায়ের সাথে কথা বলে। তুমি কি কিছু বুঝতে পারছো মা? কেন হচ্ছে এমন আমার সাথে? ময়ূর রোজ কোথায় যায়, আর বিছানায় বা কেন প্রতি রাতে ময়ূরের পালক পড়ে থাকে? কি রহস্য? আর ময়ূরকে কিছু জিজ্ঞেস করলেও ও সবসময় এড়িয়ে চলার চেষ্টা করছে আমায়। আমিও তো কিছু বুঝতে পারছি না বাবা। তোদের বিয়ের আগে ময়ূর যখন আমার সাথে ঘুমোতো, আমিও তো রোজ বিছানা থেকে ময়ূরের পালক পেতাম। তোকে কখনো বলা হয়নি, তুই আজ বললি তাই কথাটা আমার মনে পড়ল রে। ময়ূরের বিষয়ে কোনো কিছু না জেনে দুম করে তো ওর সাথে আমার বিয়েটা দিয়ে দিলে। এখন এই রহস্যের উন্মোচন কি করে করি বলো তো? এই ময়ূরের বাবা মা কি, কি ওর আসল পরিচয়, কোথায় ওর বাড়ি, তা কোনো কিছুই তো আমি জানি না। শোন বাবা, এত সাত পাঁচ না ভেবে চল আমরা ময়ূর মার সাথে খোলাসা করে কথা বলি। হয়তো ওর জীবনে এমন কোনো সত্যি আছে যেটা ও আমাদের কাছে বলতে পারছে না, সেটা আমরা জানার চেষ্টা করি বরং। এরপর হাসান আর তার মা ময়ূরের সাথে কথা বলে। বলো মা, আমাদের তুমি তোমার জীবনের সব সত্যিটা খুলে বলো। তোমার কোনো ভয় নেই। তুমি রোজ মাঝরাতে কোথায় চলে যাও আর আমাদের বিছানা থেকে রোজ ময়ূরের
পালক কেন পাওয়া যায়? তুমি আমাদের সবটা খুলে না বললে যে আমরা শান্তি পাবো না মা। আমাকে ক্ষমা করে দিন মা, আমি যে আপনাদের কাছে সত্যিটা লুকিয়েছি। আপনারা আমাকে এত ভালোবাসেন, তবুও যে আমি আপনাদের কাছে সত্যিটা লুকোতে বাধ্য হয়েছি। যদি সত্যিটা জানার পর আপনারা আমাকে আর ভালো না বাসেন, সেই ভয়ে, শুধুমাত্র সেই ভয়ে। ধুর পাগলি, তুমি সব কিছু আমাদের নির্দ্বিধায় খুলে বলো। আসলে আমি কোনো মানুষ নই, আমি হলাম একটি ময়ূর। এ কথা বলার সাথে সাথে হাসানের বউ সত্যি সত্যি এক ময়ূরে রূপান্তর হয়। এ কি, এসব সত্যি নাকি আমার চোখের ভুল? না গো, তুমি সত্যি এসব দেখতে পাচ্ছ, আমি সত্যি বলছি, আমি সত্যিকারের এক ময়ূর। আসলে তুমি রোজ কাটতে যেতে, আর আমি তোমাকে রোজ দেখতাম। তোমার সাথে কথা বলতে আমার বড্ড ইচ্ছে হতো। তোমায় যে আমার মনে ধরে গিয়েছিল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এক ময়ূর আর এক মানুষের ভালোবাসা কখনোই পরিণাম পায় না। আর তাই তো আমি জাদুকরি ময়ূর মাতার কাছে বর চেয়েছিলাম, যেন তিনি আমাকে তোমার সাথে থাকার ব্যবস্থা করে দেয়। আর তারপর আমাকে মানুষ রূপ বর দেওয়ার পর তোমার সাথে আমার দেখা হয়। আমার সব স্বপ্ন পূরণ হয় ঠিকই, কিন্তু ময়ূর মাতা যে আমাকে একটা শর্ত দেয়। তিনি বলেছেন, যেদিন মানুষেরা আমার সব সত্যি জানতে পারবে, সেদিন আমি আবার ময়ূর রূপে ফিরে আসব। আর দেখো, সেটাই হয়েছে, আমি আবার ময়ূর রূপে ফিরে এসেছি। আমি আর তোমাদের মাঝে মানুষ রূপে থাকতে পারবো না গো। কি বলছো কি? তুমি আর মানুষ রূপে ফিরে আসতে পারবে না? না গো, আমি আর মানুষ রূপে ফিরতে পারবো না, আর তোমাদের সাথে থাকতেও পারবো না। এরপর হাসানের ময়ূর বউ সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। হাসান তার ময়ূর বউয়ের জন্য সব সময় মন খারাপ করে থাকে। একদিন সে জঙ্গলে গিয়ে মন খারাপ করে থাকে তার ময়ূর বউয়ের জন্য। ময়ূর, তুমি না হয় সারা জীবন আমার ময়ূর বউ হয়ে থেকো, তাও তুমি আমার কাছে ফিরে এসো। তোমায় ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। তখনই হাসানের ময়ূর বউ মানুষ রূপে তার সামনে চলে আসে। তোমার ভালোবাসার জয় হয়েছে গো। তুমি যেমন আমাকে ছাড়া থাকতে পারছিলে না, আমিও তেমন তোমাকে ছাড়া ময়ূর রূপে থাকতে পারছিলাম না। আর তাই তো ময়ূর মাতা আমাদের পবিত্র ভালোবাসা বুঝতে পেরে আমাকে আবার মানুষ রূপে তোমার কাছে পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ তোমার ওই জাদুকরি ময়ূর মাতাকে। তুমি মানুষ ময়ূর হও আর সত্যিকারের ময়ূর হও, আমাকে ছেড়ে আর কখনো যাবে না, কথা দাও। না না, তোমার ময়ূর বউ তোমাকে ছেড়ে আর কোথাও যাবে না, এই আমি তোমাকে কথা দিলাম। এরপর হাসান তার ময়ূর বউকে নিয়ে বাড়িতে ফিরে যায়।